আজ আমি আপনাদের এমন কিছু দেখাতে চলেছি যা মানুষের ইতিহাসে আগে কখনো ঘটেনি। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন, পুরো চিত্রটাই বদলে দিয়েছে। গতকাল 22শে মার্চ 2026-এর মধ্যরাতে সামনে আসা এই ভিডিওগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে রাজনীতিতে অসম্ভব ভারসাম্য স্থাপন করলো জামাত ইসলামী, অনেকটা অসম্ভবকে সম্ভব করেছে। এমনকি নীরবে নিবৃতে তারেক জিয়াও জামাতের মাধ্যমে ম্যানেজ হয়ে গেছে। ঈদ মোবারক। তো ঈদের খুশিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা ভালো করে দেখেন। বরঞ্চ পৃথিবী অবাক হচ্ছে যে কোন সমৃদ্ধ করছে, আর কি কি বানাইছে। উনি কিন্তু পারফেক্ট জেন্টলম্যান, উনি কিন্তু চায় ভালো কিছু, ভালো কিছু দিতে চায় এই দেশকে। সবকিছুই কিন্তু পজিটিভ, খুবই সুন্দর। রিমান্ড শেষে ঠিক গতকাল রোববার তাদের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। আর সেই আদালত চত্বরেই ঘটে যায় সেই চরম নারকীয় ঘটনা। ফয়সাল করিম মাসুদ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে। সে শুধু নিজের সম্পৃক্ততা অস্বীকারই করেনি, বরং রেগে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসে। ওসমান হাদির আজকের এই পরিণতির জন্য পরোক্ষভাবে বিএনপিকে দায়ী করলেন আসিফ নজরুল। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একদম স্পষ্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিএনপি পন্থী আইনজীবীরা এই জামিন করিয়েছেন। এই মুহূর্তে দেশে আইন কানুন ঠিক করা ভাই 1 মাস পার হয়ে গেছে, এরপরে মানুষ আর হজম করবে না, সহ্য করবে না। উনি কিন্তু ওনার মান সম্মান আর রাখতে পারলো না। কলঙ্কিত প্রেসিডেন্ট হিসাবে ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়ে গেছে। এখন পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে, মানে আওয়ামী লীগ যা যা করতো আপনারা ওইভাবেই করবেন। কোনো পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা আছে বলে এই সরকারের কাছে আমার অন্তত মনে হয়নি। বিএনপি তাদের সরকারের উদ্বোধনী ঈদে তারা সেই কালচারটাকে রেকর্ডে পরিণত করলো। মানে এত বেশি বাড়তি ভাড়া তারা আদায় করেছে যে সেটি গত 20 বছরের সকল রেকর্ডকে ভেঙে ফেলেছে। নতুন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন তারা বলা যায় নির্লজ্জ মিথ্যাচার করছেন, গলাবাজি করছেন আর চাপাবাজি করছেন। তিনি তার ইচ্ছা মতো সংবিধানের সংজ্ঞা দিচ্ছেন এবং ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে তিনি সেই দিকে নিয়ে যাচ্ছেন। আমরা শেখ হাসিনাকে এটা দেখেছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময় রহস্যময়। 12ই ডিসেম্বর 2025 সকালবেলা ঢাকা 8 আসনের রাজনৈতিক সমীকরণ চিরতরে বদলে দিতে খরচ করা হয়েছিল 3টি তপ্ত বুলেট। সবাই জানত এটা স্রেফ কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। জনমনে তখন থেকেই ঘুরপাক খাচ্ছিল একটি বিশেষ নাম। কিন্তু আজ ভারতের মেঘালয় আদালতের নির্জন কক্ষে যখন খুনি ফয়সাল মুখ খুলল, তখন পুরো উপমহাদেশের রাজনীতিতে যেন ভূমিকম্প শুরু হলো। অবশেষে কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সব সাজানো নাটক? আজ আমরা টেনে খুলে ফেলব সেই গোপন মুখোশ, বিশ্লেষণ করব পর্দার আড়ালের সেই ভয়াবহ নীল নকশা। খুনি ফয়সালের স্বীকারোক্তিতে তবে কি আজ সবাই যা সন্দেহ করছিল সেটাই সত্য হতে চলেছে? আজকের দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিশ্বাস্য মোড় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ আজ ভারতের আদালতে দাঁড়িয়ে যা ইঙ্গিত দিয়েছে তাতে পুরো দেশ স্তম্ভিত। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না ফয়সালের। ফয়সালকে যখন আদালত প্রাঙ্গণ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, চারদিক থেকে সাংবাদিকরা তাকে ছেকে ধরেন। মাইক্রোফোনের ভিড়ে ফয়সাল এক মুহূর্তের জন্য থামল। তার চোখে মুখে তখন কোনো অনুশোচনা নেই, আছে এক অদ্ভুত শীতলতা। একজন সাংবাদিক চিৎকার করে জিজ্ঞাসা করলেন, হাদিকে মারার পেছনে আসলে কার হাত ছিল? কার নির্দেশে এই নীল নকশা সাজানো হয়েছিল? সাংবাদিকদের প্রশ্নের জবাবে ও আদালতে ফয়সাল যে স্বীকারোক্তি দিয়েছে তা জানলে যে কারো পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আসল দাবার চাল চেলেছে অনেক বড় কোনো শক্তি। ফয়সালের এই স্বীকারোক্তিতে রাজনৈতিক অঙ্গনে এখন একটিই গুঞ্জন, তাহলে কি মির্জা আব্বাস সত্যি ফেঁসে যাচ্ছেন? সবাই যা এতদিন ধরে সন্দেহ করছিল, ফয়সালের জবানবন্দিতে কি আজ সেই সন্দেহেরই প্রতিফলন ঘটছে? ম্যাজিস্ট্রেট যখন তাকে বিস্তারিত বলতে বললেন, ফয়সাল তখন বাংলাদেশের এক ভয়াবহ রাজনৈতিক ষড়যন্ত্রের বর্ণনা দিল। সে জানালো এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল অনেক নিখুঁতভাবে, কারণ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক বীর। ছাত্র আন্দোলনের সেই শীর্ষ নেতা ঢাকা 8 আসনে দাঁড়িয়েছিলেন এক পাহাড়সম জনপ্রিয়তা নিয়ে। আর এই জনপ্রিয়তাই কি তবে তার জন্য কাল হয়ে দাঁড়ালো? মির্জা আব্বাস, যিনি বিএনপির এক প্রভাবশালী নেতা এবং ঢাকা 8 আসনের দীর্ঘদিনের দাবিদার, তিনি কি হাদির এই উত্থানকে সহজভাবে নিতে পেরেছিলেন? ফয়সালের জবানবন্দিতে বারবার উঠে এসেছে উপর মহলের নির্দেশনা আর প্রভাবশালী কেন্দ্রের সংকেতের কথা। তাহলে কি লন্ডনের সেই অদৃশ্য সুতোর টানো এর পেছনে ছিল? ফয়সাল দাবি করেছে এই হত্যার জন্য যে বিপুল অর্থের যোগান দেওয়া হয়েছিল তা কোনো সাধারণ সূত্র থেকে আসেনি। রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে কি তবে হাদিকে পথ থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল
অজানা মাস্টারমাইন্ডদের কাছে। হাদিকে সরানোর এই ছক সাজাতে ব্যবহার করা হয়েছিল যুবলীগ নেতা বাপ্পিকে, যার তখন কোনো ক্ষমতা বা অর্থবল ছিল না। কিন্তু পর্দার আড়াল থেকে যখন 50 লাখ টাকার টোপ দেওয়া হলো, তখন বাপ্পি সেই জালে পা দিতে দেরি করেনি। সে ভাড়া করল পেশাদার খুনি ফয়সালকে। 12ই ডিসেম্বর সকালে ফয়সাল তার মোটরসাইকেলে করে হাদির পাশে এসে গুলি চালায়, আর 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবচেয়ে রহস্যময় বিষয় হল, খুনি ফয়সাল গ্রেপ্তার হওয়ার ঠিক 3 দিন পর মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পাড়ি জমানো। এটি কি কেবলই একটি কাকতালীয়, নাকি ফয়সালের জবানবন্দির মধ্য দিয়ে আজ সেই রহস্যের জট খুলতে শুরু করেছে? ফয়সাল আজ ভারতের আদালতে দাঁড়িয়ে যে তথ্যগুলো দিচ্ছে, তাতে মির্জা আব্বাস আর তারিক রহমানের সাজানো সেই তাসের ঘর কি আজ প্রশ্নের মুখে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফয়সালের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর তারেক রহমান কি তার প্রতিশ্রুতি রাখবেন? তিনি তো বলেছিলেন কোনো অপরাধীকে রক্ষা করবেন না, কিন্তু যদি তার নিজের দলেরই প্রভাবশালী কেউ এই ভয়াবহ ষড়যন্ত্রের সাথে জড়িয়ে পড়েন, তবে তিনি কি করবেন? এই রহস্যের শেষ কোথায়? মির্জা আব্বাস কি সত্যিই খুনের এই জালে ফেসে যাচ্ছেন? এই সমস্ত রুদ্ধশ্বাস তথ্যের প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। সত্য কখনোই চাপা থাকে না, বিশেষ করে যখন তার রক্তের অক্ষরে লেখা হয়। মেঘালয়ের সেই আদালত কক্ষ থেকে ফয়সাল যখন একে একে রহস্যের জট খুলতে শুরু করলো, তখন ঢাকার রাজনৈতিক অঙ্গনে যেন বিনা মেঘে বজ্রপাত হলো। ফয়সাল শুধু একজন খুনি নয়, সে ছিল এই নীল নকশার শেষ ধাপের কার্যকরকারী। কিন্তু তার ওপরের ধাপগুলোতে কারা ছিল? ফয়সালের স্বীকারোক্তিতে এখন স্পষ্ট, সবাই যা এতদিন ধরে চুপি চুপি বলছিল, সেই আশঙ্কাই আজ প্রদীপ্ত হয়ে উঠেছে। মির্জা আব্বাস কি তবে সত্যিই ফেসে যাচ্ছেন এই মরণজালের মারপেচে? একটু পেছনে তাকানো যাক, ঘটনার টাইমিংটা লক্ষ্য করুন। 8ই মার্চ ফয়সালকে গ্রেপ্তার করা হয়। ঠিক তার 3 দিন পর, অর্থাৎ 11ই মার্চ, দেশের অন্যতম প্রভাবশালী নেতা মির্জা আব্বাস হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পাড়ি জমান। এটি কি কেবলই একটি কাকতালীয় ঘটনা, নাকি তিনি আগেভাগেই টের পেয়েছিলেন যে ফয়সাল মুখ খুললে তার সাজানো তাসের ঘর ভেঙে পড়বে? ফয়সাল আজ ভারতের আদালতে দাঁড়িয়ে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের জন্য যে 50 লাখ টাকার বাজেট করা হয়েছিল, তার কিস্তিগুলো আসত অত্যন্ত গোপনীয়ভাবে। বাপ্পি ছিল কেবল মাঝখানের একটি মাধ্যম। কিন্তু বাপ্পিকে অভয় দিয়েছিল কে? কে বলেছিল যে হাদিকে সরিয়ে দিলে ঢাকা 8 আসন তোমার হাতের মুঠোয় থাকবে, আর তোমাকে বাঁচানোর দায়িত্ব আমাদের? ফয়সালের জবানবন্দিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এই অভয়বাণী এসেছিল এমন এক কেন্দ্র থেকে যার শিকড় অনেক গভীরে। ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক জীবন্ত প্রতীক। তিনি যখন ঢাকা 8 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন, তখন পুরনো রাজনীতির প্রথাগত হিসেব নিকেশ ওলটপালট হয়ে গেল। মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতার জন্য হাদি ছিলেন এক অপ্রতিরোধ্য চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এই মরণপণ লড়াইয়ে কি তবে হাদিকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না? ফয়সাল আজ দাবি করেছে, হাদিকে হত্যার পরিকল্পনাটি ছিল অত্যন্ত নিখুঁত। তাকে শুধু হত্যা করা নয়, বরং এমনভাবে সরিয়ে দেওয়া যাতে কোনো প্রমাণ না থাকে। কিন্তু ফয়সালের ভারতে পালানো এবং সেখানে ধরা পড়া, এই একটি ভুলই কি তবে পুরো মাস্টারমাইন্ডের পরিকল্পনা নস্যাৎ করে দিল? ফয়সাল আজ সাংবাদিকদের দিকে তাকিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বের দিকে ইঙ্গিত করেছে, তাতে প্রশ্ন উঠছে, তারেক রহমান কি এই দায় এড়াতে পারবেন? আমাদের অনুসন্ধানে জানা গেছে, ফয়সালের জবানবন্দির খবর সিঙ্গাপুরে পৌঁছানোর পর থেকেই সেখানে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ফয়সাল আজ মেঘালয়ের আদালতে দাঁড়িয়ে আরও একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছে। সে বলেছে, টাকাটাই সব ছিল না, আমাদের বলা হয়েছিল এটি একটি দেশপ্রেমের কাজ, হাদিকে সরালে দেশের মঙ্গল হবে। এই মগজ ধোলাই কারা করেছিল? কাদের নির্দেশে ফয়সালের মতো পেশাদার খুনিরা রাজনৈতিক মিশনে নেমেছিল? সবাই যা সন্দেহ করছিল, ফয়সালের সেই জবানবন্দিতে কি তবে আজ সেই ভয়াবহ নীল নকশার শেষ অঙ্ক অভিনীত হতে যাচ্ছে? মির্জা আব্বাস কি সত্যিই এই খুনের মাস্টারমাইন্ড হিসেবে ইতিহাসের পাতায় কলঙ্কিত হবেন? রহস্যের এই গোলকধাঁধায় আমরা যত ভেতরে ঢুকছি, ততই বেরিয়ে আসছে ক্ষমতা আর রক্তের এক বিভৎস মাখামাখি। মেঘালয়ের সেই জবানবন্দি কেবল এক খুনির স্বীকারোক্তি ছিল না, তা ছিল বাংলাদেশের রাজনীতির গভীরে প্রথিত এক বিষবৃক্ষের শিকড় উপড়ে ফেলার শুরু। ফয়সালের প্রতিটি শব্দ যেন এক একটি হাতুড়ির ঘা হয়ে পড়ছে সেই সব প্রাসাদে যেখানে বসে হাদিকে সরানোর নীল নকশা আঁকা হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে তারেক রহমানকে নিয়ে। তিনি এখন এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে। মির্জা আব্বাস তার দলের এক শক্তিশালী স্তম্ভ। তাকে রক্ষা করা মানে খুনিকে প্রশ্রয় দেওয়া, আর তাকে আইনের হাতে ছেড়ে দেওয়া মানে নিজের দলের অভ্যন্তরীণ সমীকরণ নষ্ট করা। তারেক রহমান কি পারবেন এই তাসের ঘর টিকিয়ে রাখতে, নাকি হাদি হত্যার এই কলঙ্ক তার রাজনৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দেবে? ফয়সালের স্বীকারোক্তিতে যে ইঙ্গিত পাওয়া গেছে, তাতে বোঝা যাচ্ছে এই হত্যাকাণ্ডের অর্থায়ন এবং পরিকল্পনা ছিল অনেক উচ্চ পর্যায়ের। ফয়সাল আজ ভারতের আদালতে দাঁড়িয়ে জানিয়েছে, হাদিকে হত্যার পর তাকে বলা হয়েছিল, চিন্তা করো না, সব ম্যানেজ হয়ে যাবে। এই ম্যানেজ করার ক্ষমতা কার ছিল? কে সেই ব্যক্তি যিনি খুনিকে অভয় দিয়েছিলেন এবং বাপ্পির মতো নিচু সারির নেতাদের দিয়ে এই ভয়াবহ কাজ করিয়েছিলেন? সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় উঠেছে। লাখো মানুষ দাবি তুলছে, মির্জা আব্বাসকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। ফয়সাল আজ যে সত্য উন্মোচন করেছে, তা যদি শতভাগ প্রমাণিত হয়, তবে বাংলাদেশের ইতিহাসে এটি হবে ক্ষমতার লিপ্সায় এক চরম বিশ্বাসঘাতকতার দলিল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সরাতে যারা রক্তের হোলি খেলায় মেতে ওঠে, তাদের কি কোনো ক্ষমা আছে?
পর্দার আড়ালের ষড়যন্ত্র আজ আর আড়ালে নেই। ফয়সাল আজ সেই গোপন মুখোশ টেনে খুলে ফেলেছে। মির্জা আব্বাস কি পারবেন ফয়সালের এই জবানবন্দির পাল্টা কোনো যুক্তি দিতে, নাকি হাদির রক্তই হবে তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়? বাংলাদেশের রাজনীতি প্রচন্ড সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এই যে সংঘাত, এটি কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলছে। এমনকি এই সরকারের উপরে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের আদতেও কোনো নিয়ন্ত্রণ আছে কিনা, এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে 5 আগস্টের পর থেকে তো চাঁদাবাজির এক মহা উৎসব শুরু হয়েছে। আর সম্প্রতি বিএনপি সরকার গঠন করার পরে এই মাত্রাটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়েছে। যদিও নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী হলফনামায় অথবা নির্বাচনী ইশতেহারে বিএনপি ঘোষণা করেছিল যে তার দল সরকার গঠন করলে এই চাঁদাবাজিকে সহনীয় পর্যায়ে নামিয়ে নিয়ে আসবে। ওই সময় যদিও আমরা বিএনপির বিভিন্ন নেতা নেত্রীদের মুখে শুনেছিলাম যে তোমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরো, 12 তারিখ পর্যন্ত কোনো জায়গায় চাঁদাবাজি করো না। তার মানে তারা একটা অঘোষিত নির্দেশ দিয়েছিল নেতাকর্মীদের যে 12 তারিখের পরে তোমরা শুরু করো। আমরা সেটি দেখছি। সরকারের উপরে বা দলের উপরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিয়ন্ত্রণ যে অনেক অংশেই কম, সেই প্রমাণ বা সেই বিষয়ে আমি কথা বলছি। তার আগে চাঁদাবাজির বিষয়ে যে কথাটি বলছিলাম, চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই যে আমাদের ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, সেখানে দেখুন এক পরিবারের কাছে 50 লক্ষ টাকা চাঁদা চেয়েছে বিএনপি নেতারা। সেই পরিবার 50 লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। আর এরপরে পুরোটাই ইতিহাস দেখুন। একটা বাড়িকে, একজন মানুষের বসত বাড়িকে চাঁদা না পেয়ে কিভাবে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে একটু দেখুন। না জানি না এই খবর তারেক রহমানের কাছে পৌঁছায় কিনা। যদিও পরবর্তীতে আমরা খবর পেয়েছি যে ওই বাড়িটি গুড়িয়ে দেবার পরে প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল বাড়িটি পরিদর্শনে গিয়েছে। কিন্তু কেন এটি যাবে? এটি কি মগের মুল্লুক? এই দেশে কি শুধু বিএনপি এই দেশের মালিক? এদেশে আর যারা সাধারণ মানুষ বসবাস করে এরা কি এই দেশের কেউ নয়? এইভাবে কি সারা জীবন চাঁদা দিতে হবে? আর চাঁদা না দিলে তারা কি এইভাবে মানুষের বাড়িঘর বসত বাড়ি একেবারে গুড়িয়ে দেবে? এটা কি মধ্যযুগীয় কোনো দেশে বসবাস করছি আমরা, না কোথায়? এটা কি বাংলাদেশ না অন্য কোনো দেশ? পৃথিবীর কোন সভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটে যে একটা পরিবারের কাছে, গরিব একটি পরিবারের কাছে চাঁদা চাচ্ছে, সেই চাঁদা না দিতে পারলে তার বসত বাড়ি, যে বাড়িতে যেটি তার মানুষের যে মৌলিক 5টি বিষয়, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, সেই বাসস্থান মৌলিক 5টি অধিকারের ভিতর থেকে একটি অধিকার তার একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে? এটা কোন দেশ? এখন এই বিষয়ে আমরা কেন যেন খুব আশঙ্কাজনক ভাবে আমরা আমাদের মেইন স্ট্রিমের মিডিয়াগুলোকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখছি। এটি প্রচন্ড অশনি সংকেত। আমরা বারবার একটি কথা বলার চেষ্টা করছি, বিশেষ করে আমাদের জিটিভিতে যে টক শোটা হয় কাজী জেসিনের নেতৃত্বে। কাজী জেসিন তো সারাদিন তার আতশ কাজ শুধু লাগিয়ে রাখেন জামাতের দিকে। জামাতের কোন নেতা কি করেছে, কত জোরে বায়ু দিয়েছে, তার বায়ুর শব্দ কতটা শব্দ দূষণ করেছে, এইটা নিয়ে সে ব্যস্ত। কিন্তু এই জাতীয় নিউজ তার কাছে, এই টক শোতে এইগুলো স্থান পায় না। শুধু এখানেই নয়, ফরিদপুরে মসজিদের যে ইমামদের যে বেতন দেওয়া হয়, প্রধানমন্ত্রী যেটি শুরু করেছে, এটি না পেয়ে 10টি বাড়িঘর একেবারে গুড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতারা একের পর এক উদ্বেগজনক ভাবে। এবং এটা হচ্ছে এই আজ যে ভিডিও করছি আমি 23 তারিখে, আজকে এতগুলো ঘটনা ঘটেছে। এই আজকে আরেকটি ঘটনা ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। সেখানে জাহাঙ্গীর নামক একজন রাজমিস্ত্রি ঠিকাদার, তিনি খোরশেদ আলমের কাছে কিছু টাকা পেতেন। হয়তো খোরশেদ আলম দিনমজুর, সে শ্রমিক, এই শ্রমিক তার টাকা যথাসময়ে হয়তো দিতে পারেনি। এ পর্যায়ে থানায় গিয়ে সালিশ বসেছে। সালিশে পুলিশের সামনে জাহাঙ্গীর আলম মেহেন্দিগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, তিনি পুলিশের সামনেই ওই খোরশেদকে পিটিয়ে মারাত্মকভাবে সেখানে আহত করেন এবং হসপিটালে নেয়ার পথে খোরশেদ আলম মারা যায় এবং খোরশেদের পরিবারের আরো 4 জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এটা কোন দেশ? এটা কারা? তারেক রহমান কি এগুলো, তার কাছে এই খবরগুলো পৌঁছাচ্ছে না? তিনি কি দলের নিয়ন্ত্রণ কি তার কাছে আছে না নাই? আমরা অনুমান করতে পারি হয়তো কোনো একটা জায়গায় তারেক রহমানের হাতটা বাঁধা। তিনি হয়তো তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করতে পারছেন না। কারণ সংকটা বাদে সেই সময় যখন আমরা দেখি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে রাষ্ট্রের নির্বাহী বিভাগ, সশস্ত্র বিভাগ এবং নিরাপত্তা বিভাগ, 3টি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব একজনের উপরে ন্যস্ত করা হয়। এই জায়গায় সংকটটা বাড়ে। আচ্ছা, প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকে কি করে? আপনারা কি কখনো কোনোদিন শুনেছেন কোন জায়গায় বা বাংলাদেশে ইতিপূর্বে কোনোদিন শুনেছেন এই কথাটা যে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে? প্রধানমন্ত্রী তো অনুপস্থিত থাকেন না। প্রধানমন্ত্রী যখনই দেশের বাইরে যান, সেটা তো তার রাষ্ট্রীয় সফর, তিনি তো ওই সময় দায়িত্বেই থাকেন। তাহলে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি এই কথাটা কেন আসলো? এবং স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে যে 3টি ক্ষমতা, চিন্তা করবেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রের নির্বাহী বিভাগ মানে প্রধানমন্ত্রী যেটা যে ক্ষমতাটুকু প্রয়োগ করেন যেখানে থেকে, নির্বাহী বিভাগ। এরপরে সশস্ত্র বিভাগ অর্থাৎ যে বাহিনীগুলো আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে পুলিশ, র্যাব,
বিজিবি, আনসার, এই যে যত সশস্ত্র বাহিনী আছে, এই বাহিনীর দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে থাকে। আর নিরাপত্তা বিভাগ বুঝতেই পারছেন, মানে রাষ্ট্রের উপরে যদি কোনো হুমকি আসে, রাষ্ট্রের নিরাপত্তা যার হাতে থাকে, যেটা সরাসরি যুদ্ধের নির্দেশ যিনি দেন, এই তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ পালন করবেন। এটা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে, বিতর্ক ওঠারই কথা, কারণ এমন একজনকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যাকে বাংলাদেশের মানুষ অনেকেই সন্দেহের চোখে দেখে। এবং দেখুন, যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সবগুলোই কেন যেন আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে রিলেটেড যিনি, তার উপরে ন্যস্ত। এবং আমরা সালাউদ্দিন আহমেদের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা, জুলাই সনদ সম্পর্কে তার নির্বাচনের আগের ভূমিকা এবং নির্বাচনের পরের ভূমিকা, এটি আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি। আকাশ আর পাতাল পার্থক্য। তিনি থোড়াই কেয়ার করছেন, তিনি কাউকে পাত্তাই দিচ্ছেন না, কোনো কিছুকে তিনি পাত্তা দিচ্ছেন না, শুধু সংবিধান, সংবিধান আর সংবিধান। তিনি তার ইচ্ছা মতো সংবিধানের সংজ্ঞা দিচ্ছেন এবং ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে তিনি সেই দিকে নিয়ে যাচ্ছেন। আমরা শেখ হাসিনাকে এটা দেখেছিলাম, এটি প্রচন্ড উদ্বেগের বিষয়। আর সর্বশেষ আরেকটি বিষয় আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। সেটি এতদিন ধরে আপনারা জানেন, বিএনপি বারবার বলেছে যে এই গণঅভ্যুত্থানের সাথে আমরা জড়িত নই, কোনো অবস্থায় আমরা জড়িত নই, এটি ছাত্রদের আন্দোলন। এবং তাদের এই কথার উপরে বেসিস করেই ইশরাক হোসেনরা বলেন, যদি কেউ জুলাই সনদ নিয়ে বেশি মাতামাতি করে তাহলে আমরা পুলিশ হত্যার বিচারের দিকে মনোনিবেশ করব। কত বড় হুমকি দেখুন। তার মানে পরিষ্কার যে বিএনপি আসলে জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত নয়। তা না হলে তিনি পুলিশ হত্যার সাথে পুলিশ হত্যার বিচারের হুমকি কেন দিবেন? ঠিক ইশরাক হোসেনের এই কথার রেশ কাটতে না কাটতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন, 4 আগস্টেই আপনার আমি মনে করছিলাম যে আন্দোলনের পরিণতির দিকে যাচ্ছে, তখনই আমি মেসেজ পাঠিয়েছিলাম যে যখন আপনার 6 তারিখে ঠিক করেছিল তারা গণভবনের দিকে যাত্রা করবে, এটা আমি মেসেজ পাঠিয়েছিলাম যে 6 না 5 করতে হবে। এই পরিকল্পনাটা আপনার ছিল? আমি মেসেজ পাঠিয়েছি, ওরা জানে না, জিজ্ঞেস করলে পাবেন। আচ্ছা, মানে আমরা জানতাম না এই ব্যাপারটা, বা পাবলিকলি এটা হয়নি। আপনার পত্র থেকে এসেছে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল লং মার্চ টু ঢাকা, সেটা কিন্তু প্রথমে ছিল 6 তারিখে, 6 আগস্ট। কিন্তু 4 আগস্ট সন্ধ্যার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ফেসবুক লাইভে এসে ঘোষণা দিলেন যে আমরা 6 তারিখে যে লং মার্চ টু ঢাকা আহ্বান করেছিলাম, এটি আগামী 6 তারিখের পরিবর্তে আগামী 5 তারিখ, অর্থাৎ একদিন এগিয়ে আনা হয়েছে। আপনারা আজই যে যেখানে আছেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তার এই ঘোষণা আমাদের চোখের সামনে ভাসছে, কানে বাজছে এখনো। কিন্তু মির্জা ফখরুল ইসলাম ওখানে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন যে এটি তারা ছিলেন এর মাস্টার মাইন্ড, বা এটি তাদের কল্পনা প্রসূত, বা এটি তাদের মস্তিষ্ক প্রসূত। অর্থাৎ বিএনপি এটার ঘোষণা দিয়েছিল 5 তারিখে। যদিও এটা নিয়ে অনেকেই ট্রল করছে, কেউ হাস্যরস করছে, কেউ সমালোচনা করছে, কেউ আলোচনা করছে, কেউ ক্রেডিট দিতে চাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ঘোষণার পরে ইশরাক হোসেন কিন্তু একটা বিপদে পড়ে গেল। এখন ইশরাক হোসেন, আপনি কি বলবেন যে আপনি পুলিশ হত্যার বিচারের দিকে মনোনিবেশ করবেন? তাহলে করুন। যদি পুলিশ হত্যার বিচারের দিকে মনোনিবেশ করতেই হয়, তাহলে তখন জনগণের হাতে আরো একটি অকাট্য প্রমাণ এসে গেল যে 5 তারিখে যে বিশৃঙ্খলা ঘটেছিল, আপনারা যারা অনেকেই বলার চেষ্টা করছেন যে মব সংগঠিত হয়েছিল, তাহলে সেই মবের মাস্টার মাইন্ড আপনারা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।